বিএনপিও প্রতিশ্রুতি দিয়েছিল র্যাব বিলুপ্তি করবে, কিন্তু এখন এটাকে বিলুপ্তি না করে পুনর্গঠন করছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরপি নামে। কিন্তু এটা আসলে একই, শুধু নাম বদল হচ্ছে কিন্তু সকল কার্যক্রম একই রকম থাকছে। এবং জাস্ট স্যাংশন থেকে বাঁচার জন্য এই একটা ছলচাতুরির ব্যবস্থা নিচ্ছে। সবগুলা প্রশাসকে মানে প্রশাসনে জেলা পরিষদে তারা প্রশাসক দিয়েছে, কিন্তু দুদক একটা প্রতিষ্ঠান যেখানে তারা 166 দিন কোনো ধরনের চেয়ারম্যান দেয়নি। জাপানি কোম্পানির বিনিয়োগ প্রকল্পে স্থানীয় অংশীদার স্ট্যালিয়ন ক্যাপিটাল, যার চেয়ারম্যান একজন কেন্দ্রীয় নেতার পুত্র, আপনারা সবাই জানেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদের পুত্র। উভয় কোম্পানির এত বড় প্রকল্প পরিচালনার পূর্ব অভিজ্ঞতার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তারপরে তারা সেতু সচিবের সাথে আমরা শুনেছি পত্রিকার মারফতে যে মিটিং করেছে এবং এই সেতু প্রকল্পটিতে তারা নেওয়ার চেষ্টা করছে। এটা স্পষ্টতই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আমরা সরকারের যদি জবাবদিহিতার জায়গা যাই, চেক অ্যান্ড ব্যালেন্সের যে প্রতিষ্ঠানগুলো ছিল, দুদক, ন্যায়পাল, সুপ্রিম কোর্ট, সেই সবগুলাই কিন্তু দুদকে আপনি যদি দেখেন, দুদকের চেয়ারম্যান দেওয়া হয়েছে। প্রথমত দুদক ছিল না 166 দিন, সবগুলা প্রশাসনে জেলা পরিষদে তারা প্রশাসক দিয়েছে, কিন্তু দুদক একটা প্রতিষ্ঠান যেখানে তারা 166 দিন কোনো ধরনের চেয়ারম্যান দেয়নি। এবং এখন দিয়েছে যিনি হচ্ছেন একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিদ্যমান সংবিধানের 99 অনুচ্ছেদ অনুযায়ী আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতিকে বিচার বিভাগও পদ ছাড়া লাভজনক পদে নিয়োগ দেওয়া যায় না। দুদক বিচার বিভাগীয় কোনো প্রতিষ্ঠান নয়। ফলে আমরা মনে করি এটা সংবিধানের খেলাপ হয়েছে, তারা লঙ্ঘন করছে। এবং ন্যায়পাল 31 দফায় ন্যায়পাল আর প্রতিশ্রুতি থাকলেও কোনো ধরনের উদ্যোগ নেয়নি। সুপ্রিম কোর্ট সচিবালয়, যেটা 31 দফাতে ছিল, যেটা জুলাই সনদে বিএনপি এগ্রি করেছিল, কোনো নোট অফ ডিসেন্ট ছিল না, কিন্তু সেই পৃথক সচিবালয় গঠিত করেছিল অন্তর্বর্তী সরকার, সে অধ্যাদেশ বাতিল করে সচিবালয়টিকে বিলুপ্ত করা হয়েছে। আমরা যদি দেখি মানবাধিকার কমিশন, এই সরকার, আপনারা জানেন, প্রথম অধিবেশনে মানবাধিকার কমিশন, গুম প্রতিরোধ কমিশন, পুলিশ সংস্কার কমিশন, এই গুরুত্বপূর্ণ যে অধ্যাদেশগুলো সেগুলো ল্যাপস করেছিল এবং তারা বলেছিল পরবর্তীতে তারা নতুন করে আইন আনবে শক্তিশালী। কিন্তু আমরা দেখলাম শক্তিশালীর বদলে এগুলো অনেক দুর্বল করে এই আইনগুলোকে প্রতিষ্ঠা করা হচ্ছে। সরকার, আপনারা যদি মানবাধিকার কমিশন আইনের জায়গায় যদি আমরা দেখি, সেটা 2009 সালের যে আইন, সেই আইনের চেয়ে দুর্বল হয়েছে। বিদ্যমান বিলে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তদন্তের ক্ষমতা কমিশনকে দেওয়া হয়নি। কমিশন কেবল সরকারের কাছে প্রতিবেদন চাইতে এবং সুপারিশ করতে পারবে। 2025 সালের অধ্যাদেশে কমিশনকে গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে এবং আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তদন্তের ক্ষমতা দেওয়া হয়েছিল। অধ্যাদেশে ছিল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সংঘটিত মানবাধিকার লঙ্ঘন ও কোনো অভিযোগে রেহাই পাবে না। নতুন খসড়ায় এই ধরনের কোনো বিধান নেই। এবং মানবাধিকার কমিশন কোনো ধরনের অনুমতি ছাড়া আপনারা যে কোনো ধরনের নিরাপত্তা হেফাজত বা আটক কেন্দ্রে তারা পরিদর্শন করতে পারবেন। অর্থাৎ আয়নাঘর, যেটা আইন শৃঙ্খলা বাহিনী স্বীকারই করে না, সেটার অনুমতি নিয়ে তারা সেখানে পরিদর্শন করতে হবে। ফলে এটা আসলে কোনো কাজ করবে না। এবং 6 মাস পার হলেও বর্তমান কোনো মানবাধিকার কমিশন নেই। এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কয়েকটা সংঘটিত হয়েছে, হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেছে, সেগুলোর কিন্তু কোনো নিরপেক্ষ তদন্ত হয়নি। আমরা যদি গুম প্রতিরোধ অধ্যাদেশের বিষয়টা দেখি, ওইটাও একইভাবেই আমরা দেখব যে দুর্বল আইন করা হচ্ছে, যেখানে অভিযুক্ত বাহিনী নিজেই তদন্তে অংশ নিতে পারবে। এবং যেটা বাংলাদেশ 2024 সালের অগস্টে গুম থেকে সুরক্ষা বিষয়ক আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছিল, যার 12 অনুচ্ছেদ অনুযায়ী অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করার কথা ছিল। অভিযুক্ত বাহিনী নিজেই তদন্তে অংশ নিতে পারবে না মর্মে জাতিসংঘ গুম বিষয়ক কমিটি স্পষ্টভাবে বলেছে। খসড়া বিলের 14 ধারা ন্যূনতম মানও পূরণ করতে পারেনি। এবং আমরা দেখেছিলাম যে সালাউদ্দিন আহমেদ, ইলিয়াস আলী সহ বিএনপির শীর্ষ নেতারা যখন গুম হয়েছিল, তখন বিএনপি কিন্তু বলেছিল এবং ভুক্তভোগী পরিবাররা বলেছিল যে এই তদন্তটা নিরপেক্ষ সংস্থা করতে হবে, অথবা বিচার বিভাগীয় তদন্ত হতে হবে, অথবা আন্তর্জাতিক সংস্থার তদন্ত তারা দাবি জানিয়েছিল। এখন তারা নিজেদের সরকার যখন ক্ষমতায়, তখন তারা আইন করতেছে যেখানে এই তদন্ত পুলিশ একাই করবে বা আইন শৃঙ্খলা বাহিনী একাই তদন্ত করবে। যাও
আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা, আমরা 10 এপ্রিল বাগেরহাটের মংলায় মিরাজ শেখ নামে এক নাগরিককে কোস্টগার্ড তুলে নেয়। হাইকোর্ট 15 কার্যদিবসের মধ্যে হাজির করার নির্দেশ দিল, এখনও তার সন্ধান মিলেনি। পরিবারের সদস্যরা হামলা মামলার শিকার হচ্ছেন। এটা এই শাসনামলের প্রথম গুম হিসেবে কিন্তু আমরা বিভিন্ন পত্রপত্রিকা এবং তার পরিবারের পক্ষ থেকে আমরা অভিযোগ এসেছে। আপনারা জানবেন যে র্যাব বিলুপ্তির দাবি ছিল দীর্ঘদিনের। বিএনপিও প্রতিশ্রুতি দিয়েছিল র্যাব বিলুপ্তি করবে, কিন্তু এখন এটাকে বিলুপ্তি না করে পুনর্গঠন করছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরপি নামে। কিন্তু এটা আসলে একই, শুধু নাম বদল হচ্ছে কিন্তু সকল কার্যক্রম একই রকম থাকছে। এবং জাস্ট স্যাংশন থেকে বাঁচার জন্য এই একটা ছলচাতুরির ব্যবস্থা নিচ্ছে। কারণ একটা বড় দাবি ছিল এই যে সশস্ত্র বাহিনীর কেউ এই ধরনের বিশেষায়িত কোনো প্রশিক্ষিত বাহিনীতে থাকবে না, শুধু পুলিশ বাহিনী থাকবে, কিন্তু সেই দাবি কিন্তু রাখা হয়নি। আমরা যদি আইন শৃঙ্খলা দখল এবং চাঁদাবাজির ঘটনা দেখি, যে পুলিশ সদর দপ্তর তথ্য অনুযায়ী সরকার দায়িত্ব নেওয়ার মার্চ থেকে জুলাই এই 5 মাসে থানায় মামলা হয়েছে 68,217টি, যার মধ্যে 1,539টি হত্যাকাণ্ডের, নারী শিশু নির্যাতন 9,984টি, ডাকাতি এবং ছিনতাই প্রায় 3,000-এর মতো, চুরি প্রায় 5,000-এর মতো, মাদক মামলা প্রায় 30,000-এর মতো সহ আরও বিভিন্ন ঘটনায় মামলা হয়েছে। এবং এই সময় সারা দেশে মাসে গড়ে 308টি হত্যাকাণ্ড হচ্ছে, যা অন্তর্বর্তী সরকারের সময় তুলনায় প্রায় 10% বেশি। দখল এবং চাঁদাবাজি, এটা আসলে এত আমাদের কাছে এটার রেফারেন্স এসেছে, উদাহরণ এসেছে, আমরা এখানে আর এটা দিয়ে ভারী করিনি। বিভিন্ন ব্যবসায়ী, বিশেষত ক্ষুদ্র ব্যবসায়ী, ক্ষুদ্র উদ্যোক্তারা ব্যাপক চাঁদাবাজির শিকার হচ্ছে। এবং আমরা যদি 2-1টা ঘটনার উদাহরণ দিই, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের 12টি প্রতিষ্ঠানে অন্তত 6টিতে ঝুট এবং শিল্প বর্জ্য নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ব্যবসায়ীদের হুমকি দেওয়া হয়েছে। নিউ মার্কেট এলাকায় ফুটপাত দখল এবং চাঁদা তোলাকে কেন্দ্র করে সরকারি দলের সংগঠনগুলো নিজেদের মধ্যে সংঘর্ষ করছে। কক্সবাজারে সরকারি খাস জমি দখল চেষ্টার পরে প্রশাসন ব্যবস্থা নিয়েছে।